নমস্কার আমার প্রিয় শ্রোতা বন্ধুরা, আমি সুদর্শন আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আমাদের আজকের এই নতুন এপিসোডে। যারা যারা আমাদের এই চ্যানেলে নিয়মিত অডিও স্টোরিগুলি শুনছেন তারা জানেন আমরা শুধুমাত্র ভয়েস ওভার দিয়ে গল্প ফুটিয়ে তুলতে ভালোবাসি। কিন্তু ইউটিউবের অডিও স্টোরি জগতের সাথে ইদানিং খুব বাজে একটা ব্যাপার হচ্ছে। অনেক ইউটিউব অডিও স্টোরি চ্যানেলকে ইনঅথেন্টিক কন্টেন্টের তকমা দিয়ে তাদের মনিটাইজেশন কেড়ে নেওয়া হয়েছে। তারা বলছে এটা নাকি মাস প্রডিউস কন্টেন্ট, অর্থাৎ এটা অনেক তৈরি হচ্ছে এবং এআই থেকে তৈরি হচ্ছে। কিন্তু আপনি জানেন, আমরা জানি একটা গল্প তৈরি করার পেছনে কতটা পরিশ্রম লাগে, কতটা রিসার্চ লাগে এবং তার সঙ্গে খরচ তো আছে। চলুন বেশি ভনিতা না করে শুরু করি আজকের এপিসোড। তবে তার আগে জানিয়ে রাখি, আমাদের ইউটিউব চ্যানেলের পাশাপাশি এখন আপনি আমার সঙ্গে আড্ডা দিতে পারবেন আমাদের ফেসবুক পেজ নতুন ভূতের গল্পে। আমাদের ফেসবুক পেজের যে লিঙ্কটি রয়েছে সেটি আমি ডিসক্রিপশন বক্সে পিন করে দিচ্ছি। সেখান থেকে আপনি অবশ্যই আমাদেরকে ফলো করতে ভুলবেন না, কিন্তু একান্ত রিকোয়েস্ট। এবং অবশ্যই সেখানে আপনি মেসেজও করতে পারেন। আপনার মেসেজের রিপ্লাই আমি যথাসাধ্য দেওয়ার চেষ্টা করব। তাই সঙ্গে থাকুন, ফলো করুন আমাদের ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। শুরু করছি আমাদের আজকের নিবেদন। আজকের গল্পটা কিন্তু একটু অন্যরকম হতে চলেছে। এটা কোনো গল্প নয়, এটা একটি ঘটনা। আপনাদের মধ্যে থেকে পাঠানো আমাদের একজন প্রিয় শ্রোতা বন্ধুর লেখা তার দাদুর জীবনের কাহিনী। এখন থেকে চাইলে আপনিও পাঠাতে পারেন আপনার জীবনের কাহিনী আমাদের ফেসবুক পেজে। আমাদের ফেসবুক পেজের মেসেঞ্জারে গিয়ে SMS করে পাঠাবেন আপনার জীবনের কাহিনী, অথবা আপনার পরিবারের কারোর থেকে শোনা তার জীবনের কোনো ভৌতিক অভিজ্ঞতার কাহিনী। তাহলে চলুন শুরু করি আজকের নিবেদন। আমাদের আজকের এই ঘটনাটি পাঠিয়েছে পূর্বস্থলী থেকে অভয়। ও ঠিক যেভাবে লিখে পাঠিয়েছে আমি অবিকল সেইভাবেই ঘটনাটা আপনাদের সামনে তুলে ধরছি। আশা করছি আজকের এই অভিজ্ঞতা আপনাদের গায়ে কাঁটা দেবে। অভয় লিখছেন, নমস্কার দাদা, আপনাদের চ্যানেলে অনেক দিন থেকেই একটা ঘটনা পাঠাবো ভাবছিলাম, কিন্তু হয়ে ওঠেনি। অবশেষে আজ ঘটনাটা লিখে পাঠাচ্ছি। এটা আমার নিজের দাদুর জীবনের একটা ভয়ঙ্কর অভিজ্ঞতা। দাদুর নিজের মুখ থেকে শোনা ঘটনা এটা। দাদা, আমাদের বাড়ি পূর্বস্থলী এলাকায়। যারা এদিকের মানুষ তারা নিশ্চয়ই চুপির বিল বা ছাড়ি গঙ্গার নাম শুনেছেন। গঙ্গার গতিপথ পরিবর্তনের ফলে তৈরি হওয়া এই বিরাট অশ্বক্ষুরাকৃতি বা অক্সবোর্ড লেকটা আজও আছে। কিন্তু দাদা, আজকের চুপির বিল আর 80-র দশকের চুপির বিলের মধ্যে না আকাশ পাতাল তফাৎ। সেই সময় এই গোটা এলাকাটা ছিল প্রচণ্ড দুর্গম আর গা ছমছমে। চারিদিকে ঘন ঘন আমবাগান, বড় বড় বাঁশবন আর বিলের ধার ঘেঁষে থিকথিকে কচুরিপানা। দিনের বেলায় কাঠফাটা রোদ্দুরেও মানুষ ওই বিলের ধারে একা যেতে ভয় পেত। চারপাশটা এমন নিঝুম হয়ে থাকত, আর রাতের বেলায় তো যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। তবে সেকালে ওই বিলে প্রচুর বড় বড় দেশি মাছ পাওয়া যেত, আর আমার দাদুর ছিল মাছ ধরার চরম নেশা। ঘটনাটা ঘটেছিল 80-র দশকের মাঝামাঝি ভাদ্র মাসের গুমোট গরমের এক অমাবস্যা রাতে। এই ছাড়িগঙ্গারই একটা নির্জন বাঁকে দাদু সেদিন একটা ছিপ ফেলেছিলেন। ভাবুন তো, চারদিকে ঘুটঘুটে অন্ধকার, কোনো ইলেকট্রিসিটি নেই। গোটা গ্রামটা ততক্ষণে ঘুমে একেবারে কাদা হয়ে গেছে। দাদুর পাশে শুধু একটা হারিকেন বাতি টিমটিম করে জ্বলছে, আর অনেক দূরে কোথাও মাঝে মাঝে রাত চড়া পাখির ডাক, আর বিলের কালো জলের মাছের ঘাই মারার শব্দ হচ্ছে ছলাৎ করে। ঠিক এইরকম একটা পরিবেশে আপনার সামনে দাঁড়িয়ে থাকা একটা নেড়ি কুকুর যদি হঠাৎ মানুষের মতো পেছনের দুপায়ে ভর করে সোজা হয়ে দাঁড়ায় আর মানুষের গলায় ঘর ঘর করে আপনার কাছে মাছের ভাগ চায়, তবে আপনি সেই ঘটনাটাকে কি বলবেন? নিছকই মনের ভুল? যদি বলি এটা আমার দাদু নিজের চোখে দেখেছেন এবং বেঁচে থাকাকালীন সারাটা জীবন এই সত্যিটাই দাবি করে এসেছেন, দাঁড়ান আপনাদের বরং আসল ঘটনাটাই বলি। দাদু বরাবরই ছিলেন ভীষণ একগুঁয়ে আর সাহসী প্রকৃতির মানুষ। ভূতের ভয় তার ডিকশনারিতে ছিল না বললেই চলে। সেদিনটা ছিল ভাদ্র মাসের মাঝামাঝি সময়। সারাদিন এক ফোঁটা বৃষ্টিও হয়নি। চারিদিকে একটা ভ্যাপসা গুমোট গরম, আকাশে চাঁদ নেই, ঘুটঘুটে অমাবস্যার রাত। দাদু রাতের খাওয়া দাওয়া সেরে কাঁধে একটা ছিপ আর একটা হাতে হারিকেন ঝুলিয়ে সোজা বেরিয়ে পড়লেন। গন্তব্য ছাড়িগঙ্গার বাঁশ ঝাড়ের সেই বাঁক। এই বাঁকের জায়গাটা এমনিতেই ছিল বড় কুখ্যাত।
বিলের ওই দিকটায় জলটা অসম্ভব গভীর আর সবসময় একটা চোরা স্রোত পাক খায়। পার ঘেঁষে এমন ঘন আর পুরনো বাঁশবাগান যে দিনের বেলাতেও সূর্যের আলো মাটিতে ঠিকঠাক পৌঁছায় না। গ্রামের লোকেরা বলতো ওই বাঁকে নাকি অনেক পুরনো অতৃপ্ত আত্মারা ঘোরে, কিন্তু দাদু এসব গুজবের তোয়াক্কা করতেন না কখনোই। তার মাথায় তখন একটাই নেশা, বড় শিকার চাই। রাত তখন প্রায় 12টা কি 12:30 বাজে। চারিদিক নিস্তব্ধ, শুধু বাঁশ পাতায় ঘষা লাগার একটা অদ্ভুত ক্যাঁচ ক্যাঁচ শব্দ আর জলের উপর একটানা ব্যাঙের ডাক। দাদু চুপচাপ হারিকেনের আলোটা কমিয়ে দিয়ে ছিপ ফেলে বসে আছে। টোপ হিসেবে গেঁথেছেন পচা পুঁটি মাছ আর কেঁচোর একটা বড় দলা। আধ ঘন্টা, 1 ঘন্টা, 1.5 ঘন্টা কেটে গেল। ভাত না কিছুতেই নড়ে না। গুমোট গরমে দাদুর গা বেয়ে দর দর করে ঘাম ঝরছে। হঠাৎ এমন সময় ছিপের ফাতনাটা জলের ওপর দুবার সামান্য দুলে উঠতেই সজোরে জলের নিচে আবার তলিয়ে গেল। ছিপের সুতো টান টান হয়ে শোঁ শোঁ করে আওয়াজ করতে লাগলো। দাদু এক ঝটকায় ছিপটা টেনে ধরলেন। বুঝলেন টোপ গিলেছে মারাত্মক বড় কিছু একটা। সাধারণ রুই কাতলা নয়, ছিপের উল্টো দিকে টানটা এতটাই ভয়ঙ্কর যে মনে হচ্ছিল যেন জলের তলা থেকে কোনো মহিষ সুতো ধরে টানছে। দাদুর হাতের পেশিগুলো ফুলে উঠল। ছিপটা ধনুকের মতো বেঁকে প্রায় ভাঙার উপক্রম। জলের তলায় শুরু হলো একটা অভাবনীয় লড়াই। অন্ধকার রাতে 1 হাঁটু কাদার উপর দাঁড়িয়ে দাদু এক টানা প্রায় আধ ঘন্টা ধরে লড়াই চালালেন জলের নিচের সেই রাক্ষসী শক্তিটার সঙ্গে। অবশেষে দাদুর জোরের কাছে হার মানল সে। জলের ওপর বিশাল একটা ঘাই মারার শব্দ হলো। হারিকেনের আলোটা একটু উঁচিয়ে ধরতেই দাদুর চোখ আনন্দে চকচক করে উঠল। জল থেকে ডাঙায় টেনে তুললেন প্রায় 8-10 কেজি ওজনের একটা পেল্লাই সাইজের বোয়াল মাছ। দাদা, আপনারা যারা মাছ ধরেন তারা জানেন বোয়াল মাছের স্বভাবটা ঠিক কেমন হয়। বোয়াল হলো জলের রাক্ষস। এরা মারাত্মক শিকারী মাছ, যা পায় তাই খায়। এমনকি মরা পচা জীবজন্তু বা নদীর জলে ভেসে আসা কোনো পচা মাংস খেতেও এরা ছাড়ে না। বিশাল হাঁ করা মুখ, মোটা মোটা দুটো গোঁফ আর পিচ্ছিল কালো শরীরটা হারিকেনের অনুজ্জ্বল আলোয় যেন একটা জলজ দানবের মতো চকচক করতে লাগে। এত বড় শিকার পেয়ে দাদুর সমস্ত ক্লান্তি নিমেষে উধাও হয়ে গেল। মাছটা এতই বড় যে দাদুর খালুইতেও যেন ঠিকমতো আঁটছিল না। কোনো মতে সেটাকে খালুইয়ের ভেতর ঠেসে মুখটা ভালো করে দড়ি দিয়ে বেঁধে ফেললেন। রাতের অন্ধকারে এত বড় একটা বোয়াল বাগে পেয়ে দাদুর মুখে তখন একটা চওড়া হাসির রেখা। রাত তখন প্রায় 2:30। দাদু ছিপ গুটিয়ে বাঁ হাতে হারিকেনটা নিয়ে আর ডান হাত সেই ভারী খালুইটা ঝুলিয়ে নিয়ে বাড়ির পথ ধরলেন। কিন্তু দাদু তখনও জানতেন না খালুইয়ের ভেতর তিনি শুধু একটা মাছকে বন্দি করেননি, সাথে করে নিয়ে চলেছেন এমন এক ভয়াবহ জিনিস যা ওই বাঁশ গাড়ির বাঁকের অন্ধকারকেও হার মানাবে। বাঁশবাগানের সরু কাদামাখা পথ ধরে দাদু হাঁটতে শুরু করলেন। আর ঠিক সেই সময় দাদুর কানে এলো শব্দটা। বাঁশবাগানের ওই সরু কাদামাখা পথটায় দাদু একা হাঁটছেন, আর স্পষ্ট বুঝতে পারছেন তার ঠিক পেছনে, কয়েক হাত পেছনেই আরো কেউ একজন হাঁটছে। ছপ ছপ ভিজে কাদার উপর পা পড়ার শব্দ। দাদু একবার থামলেন, পিছনের শব্দটাও থেমে গেল। দাদু আবার হাঁটা শুরু করলেন, পিছনের শব্দটাও আবার শুরু হলো। আপনাদের আগেই বলেছি দাদু কিন্তু মোটেও ভয় পাওয়ার মানুষ ছিলেন না। ভূত প্রেত তিনি কোনোদিন বিশ্বাস করতেন না। তিনি খুব স্বাভাবিকভাবেই বললেন, এই মাঝরাতে এত বড় একটা কাঁচা মাছের উগ্র আষ্ঠে গন্ধে হয়তো গ্রামের কোনো শেয়াল বা নেড়ি কুকুর পিছু নিয়েছে। এসব তো গ্রামে হামেশাই হয়। দাদু আর না এগিয়ে হঠাৎ ঘুরে দাঁড়ালেন। বাঁ হাতের হারিকেনটা একটু চোখের সামনে উঁচুতে তুলে ধরলেন। তারপর ওই হলদেটে অনুজ্জ্বল আলোয় যা দেখলেন, হ্যাঁ
ঠিক যা ভেবেছিলেন তাই। কয়েক হাত দূরে দাঁড়িয়ে আছে একটা কালো কুচকুচে নেড়ি কুকুর। কুকুরটার চেহারা এতটাই রুগ্ন যে চামড়ার উপর দিয়ে পাঁজরের হাড়গুলো স্পষ্ট গোনা যাচ্ছে। হারিকেনের আলোটা ওর চোখে পড়তেই দুটো চোখ কেমন যেন অস্বাভাবিক কালচে রঙের ঝলঝল করে উঠল। আর কুকুরটা অদ্ভুত একটা গোঙানির শব্দ করতে লাগলো, ঠিক যেন খিদে আর যন্ত্রণায় প্রচন্ড কষ্ট পাচ্ছে। দাদুর মনটা একটু নরম হলো। আজ এত বড় শিকার পেয়েছেন, ভেতর ভেতর বেশ ফুরফুরে মেজাজেই ছিলেন। তিনি ভাবলেন বেচারার হয়তো খুব খিদে পেয়েছে, তাই মাছের গন্ধে গন্ধে এত দূর চলে এসেছে। দাদু খালুইয়ের মুখটা সামান্য একটু আলগা করে ভেতর থেকে টোপের জন্য আনা একটা মরা ছোট পুঁটি মাছ বের করে কুকুরটার দিকে ছুঁড়ে দিলেন। হালকা ধমক দিয়ে বললেন, আরে নে নে নে, খা খা খা, আর পিছু নিস না, যা। কিন্তু এরপর যা হলো সেটা দাদুর হিসেবের একেবারে বাইরে। কুকুরটা মাছটার কাছে গেল ঠিকই, কিন্তু একবার শুঁকে শুধু দেখল, খেলো না। তার বদলে ঘাটটা আস্তে আস্তে সোজা করে এক দৃষ্টে তাকিয়ে রইল দাদুর ডান হাতের ওই ভারী খালুইটার দিকে। তারপর আবার সেই অদ্ভুত গোঙানি গলা থেকে একটা ঘর ঘরে আওয়াজ বেরোতে লাগলো। দাদু এবার একটু বিরক্ত হলেন। কুকুরটার হাব ভাব কেমন যেন সুবিধে ঠেকছে না। তিনি আর ওদিকে পাত্তা না দিয়ে একটু জোরে জোরেই পা চালাতে শুরু করলেন বাড়ির দিকে। রাত অনেক হয়েছে, এই গুমোট গরমে আর বেশিক্ষণ এই বাঁশ বাগানে দাঁড়াতে ইচ্ছে করছে না। কিন্তু কিন্তু কয়েক পা এগোতেই দাদুর শির ধারাবে একটা ঠান্ডা স্রোত নেমে গেল। এতক্ষণ দাদুর পেছনে যে হাঁটার শব্দটা আসছিল সেটা ছিল ভিজে কাদার উপর একটা চার পেয়ে জন্তুর হাঁটার শব্দ, খচখচ খচখচ করে। কিন্তু এখন এখন দাদুর পেছনের শব্দটা সম্পূর্ণ পাল্টে গেছে। চারটে পায়ের বদলে ভিজে কাদার উপর এখন ভারী ভারী মাত্র দুটো পা পড়ার আওয়াজ আসছে, থপথপ করে, ঠিক যেন দীর্ঘদেহী ভারী চেহারার কোনো মানুষ খালি পায়ে কাদা ভেঙে দাদুর ঠিক পেছনে পেছনে হেঁটে আসছে। আর তার সাথে একটা পচা গলিত মাংসের উৎকট দুর্গন্ধ চারপাশের ভ্যাপসা বাতাসটাকে যেন মুহূর্তের মধ্যে বিষাক্ত করে তুলল। দাদুর মনে হলো পেছনের ওই দুটো পায়ের হাঁটার গতি আস্তে আস্তে বাড়ছে। সেটা যেন দাদুর ঘাড়ের একেবারে কাছাকাছি চলে আসছে। পেছনের ওই থপথপ শব্দ আর সেই মরা পচা গন্ধটা যখন একেবারে ঘাড়ের কাছে এসে পৌঁছালো, দাদুর আর স্নায়ু কাজ করল না। এক বুক সাহস নিয়ে দাদু হঠাৎ থমকে দাঁড়ালেন এবং সজোরে পিছনের দিকে ঘুরে হারিকেনটা উঁচু করে ধরলেন। আর হারিকেনের সেই আলোতে দাদু যা দেখলেন তাতে তার ধমনীর রক্ত যেন আক্ষরিক অর্থেই বরফ হয়ে গেল। কোনো মানুষ নিজের চোখে ওই দৃশ্য দেখলে পাগল হয়ে যাবে। দাদু দেখলেন সেই কালো রুগ্ন কুকুরটা আর চার পায়ে মাটিতে দাঁড়িয়ে নেই, ঠিক একটা পূর্ণ বয়স্ক মানুষের মতো পেছনের দুটো পায়ে ভর দিয়ে ওটা সোজা হয়ে দাঁড়িয়ে আছে দাদুর সামনে। ওর পেছনের পা দুটো কুকুরের হলেও শরীরের উপরের অংশটা অদ্ভুতভাবে মানুষের মতো টান টান, আর সামনের পা দুটো মানে যে দুটো মাটিতে থাকার কথা সেই দুটো মরা মানুষের হাতের মতো নিস্তেজ হয়ে বুকের কাছে ঝুলছে। কুকুরটা জল জলে লাল চোখ দুটো দাদুর মুখের দিকে স্থির করে দাঁড়িয়ে আছে। দাদু তখন বিস্ময়, আতঙ্ক আর অবিশ্বাসে প্রায় পাথর হয়ে গেছেন। মুখ দিয়ে একটা শব্দ বেরোচ্ছে না। এমন সময় সেই পিশাচের গলা থেকে একটা আওয়াজ বেরোলো। কোনো কুকুরের ডাক নয়, একটা জল ভরা ঘর ঘরে মানুষের গলা। গলাটা শুনে দাদুর মাথাটা যেন চক্কর দিয়ে উঠল, কারণ গলাটা দাদুর খুব চেনা। গ্রামেরই এক বৃদ্ধের গলা, যিনি ঠিক 1 মাস আগে ওই ছাড়ি গঙ্গার চুপি বিলের নৌকা থেকে পড়ে গিয়ে ডুবে মারা গিয়েছিল, এবং যার মৃতদেহটা আর কোনোদিনই খুঁজে পাওয়া যায়নি। সেই পিশাচটা তার ঝুলন্ত হাত দুটো সামান্য তুলে দাদুর দিকে ইশারা করে সেই জল ভরা ঘর ঘরে গলায় বলে উঠল, ছোটগুলো দিস না মাস্টার,
বড়টা আমার জিনিস, ওটার মধ্যে আমার জিনিস আটকে আছে, ওটা দিয়ে দে, আমাকে দিয়ে দে। দাদু গ্রামে পোস্টমাস্টার ছিলেন এক সময়, তাই সেই সময় দাদুকে মাস্টার বলেই ডাকতেন অনেকে। এই কথাটুকু শোনা মাত্রই দাদুর সারা জীবনের যুক্তি, সাহস আর অবিশ্বাসের দেওয়াল এক লহমায় তাসের ঘরের মতো ভেঙে পড়ল। চরম আতঙ্কে আর স্নায়বিক চাপে দাদুর ডান হাত থেকে সেই ভারী খালুইটা ধপাস করে কাদায় পড়ে গেল। বাঁ হাত থেকে ছিটকে পড়ে গেল হারিকেনটা। কাঁচ ভেঙে আলো নিভে গোটা বাঁশ বাগান তখন ঘুটঘুটে অন্ধকার। জীবনের মায়ায় দাদু আর এক সেকেন্ডও সেখানে দাঁড়ায়নি। ঘুটঘুটে অন্ধকারের মধ্যেই কাদা ভেঙে আছাড় খেয়ে অন্ধের মতো ছুটতে শুরু করলেন বাড়ির দিকে। পেছনে তখন সেই ঘরঘরে গলার অমানসিক হাসি আর জলের মধ্যে ভারী কিছু একটা ঝাঁপিয়ে পড়ার শব্দ। বাড়ির উঠোনে এসে দাদু আর দাঁড়াতে পারেনি, সোজা অজ্ঞান হয়ে আছড়ে পড়ে। পরের দিন সকাল হয়। দাদু তখন ধুম জ্বর, বিছানায় বেহুঁশ, মাঝে মাঝে শুধু প্রলাপ বকছেন। বাড়ির লোক আর গ্রামের কয়েকজন মিলে দাদুর ওই অসংলগ্ন কথা শুনে লাঠি সোটা নিয়ে দিনের আলোতেই যায় সেই বাঁশ গাড়ির বাঁকে। গিয়ে তারা দেখে কাদায় দাদুর পায়ের ছাপ আর ভাঙা হারিকেনটা পড়ে আছে। খালুইটাও ওখানেই উল্টে পড়ে আছে, কিন্তু অবাক করা বিষয় হলো খালুইয়ের ভেতরে থাকা ছোট মাছগুলো সব যেমনকার তেমনই আছে, শুধু সেই 8-10 কেজি ওজনের রাক্ষসে বোয়াল মাছটা কেউ যেন ব্লেডের মতো ধারালো বড় বড় নখ দিয়ে মাছটার পেটটা লম্বালম্বি চিড়ে ফাঁড়ি করে দিয়েছে। আর আসল রহস্যটা লুকিয়েছিল ওই বোয়াল মাছটার চিড়ে যাওয়া পেটের ভেতরে। গ্রামের লোক যখন মাছটার নাড়ি ভুড়ি ঘাঁটতে যায়, তখন তার ভেতর থেকে রক্ত আর পাকস্থলীর উচ্ছিষ্টের সাথে বেরিয়ে আসতে দেখে একটা রূপোর তাবিজ। হ্যাঁ দাদা, এই তাবিজটা ছিল সেই মৃত বৃদ্ধের। 1 মাস আগে নদীতে ডুবে যাওয়ার পর ওই রাক্ষসে বোয়াল মাছটা নিশ্চয়ই জলের তলায় থাকা ওই বৃদ্ধের মৃতদেহের কোনো অংশ খেয়েছিল, আর সেই রূপোর তাবিজটা মাছটার পেটের ভেতরে আটকে ছিল। কাল রাতে দাদু যখন ওই মাছটাকে জল থেকে তুলে আনেন, তখন সেই বৃদ্ধের অতৃপ্ত আত্মাই কোনো পিশাচ বা পশুর রূপ ধরে নিজের তাবিজটা ফেরত নিতে মাছের গন্ধে গন্ধে দাদুর পিছু নিয়েছিল। দাদু তারপর 1 মাস শয্যাশায়ী ছিলেন। তিনি সুস্থ হয়ে উঠেছিলেন ঠিকই, কিন্তু দাদা, ওই দিনের পর থেকে আমার যুক্তিবাদী দাদু জীবনে আর কোনোদিন রাতে ছিপ দিয়ে মাছ ধরতে যায়নি। তো বন্ধুরা, অভয়ের পাঠানো তার দাদুর জীবনের এই অভিজ্ঞতার কাহিনী আপনারা এতক্ষণ শুনলেন। এই কাহিনীটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাতে ভুলবেন না। আর যেমনটা শুরুতে বলেছিলাম, আপনার জীবনের কোনো অভিজ্ঞতার কাহিনী বা আপনার শোনা কোনো কাহিনী যদি আপনি নোট করে থাকেন বা আমাদেরকে লিখে পাঠাতে চান, তাহলে সরাসরি আমাদের ফেসবুক পেজ নতুন নতুন ভূতের গল্পে আমাকে ডাইরেক্ট মেসেজ করতে ভুলবেন না। সেখানে SMS-এ আমি সুদর্শন আপনাকে রিপ্লাই করতে পারি, এবং হতে পারে আগামী এপিসোডে আপনার সেই ঘটনা আমি শোনাচ্ছি। আশা করছি আমাদের আজকের এই নিবেদনে আপনি এন্টারটেইন হয়েছেন। আগামী দিনে ভিন্ন স্বাদের বিভিন্ন ধরনের অডিও স্টোরির পাশাপাশি এই ধরনের সত্যি ভৌতিক ঘটনা আপনারা শুনতে পারবেন। আর অনুগ্রহ করে এই অধমকে একটু সহ্য করুন। সঙ্গে থাকুন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না পিশাচ পর্ব, এবং ফলো করতে ভুলবেন না ফেসবুক পেজ নতুন নতুন ভূতের গল্প। দেখা হবে খুব তাড়াতাড়ি আগামী এপিসোডে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।